হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 আলোকীয় যন্ত্রাদি অধ্যায়ের এই ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব, সেটা হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ অথবা যেটাকে আমরা বলি যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। তবে যৌগিক এই অণুবীক্ষণ এই সম্বন্ধে একটু আমরা জানবো। এই যৌগিক অণুবীক্ষণ যন্ত্র কিংবা যৌগিক অণুবীক্ষণ কি জিনিস। না, আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম সরল মাইক্রোস্কোপ, যাকে আমরা বলি সিম্পল মাইক্রোস্কোপ, সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যেটাকে আমরা বাংলায় অনেক সময় সরল অণুবীক্ষণ যন্ত্রও বলি। তো তার বিবর্ধন ক্ষমতা সীমিত থাকার জন্য একটাই লেন্স থাকতো, উত্তল লেন্স থাকতো। তো সেই ক্ষেত্রে যখন বস্তু খুব ক্ষুদ্র আকৃতির হয়, সেই ক্ষেত্রে কিন্তু সরল অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে প্রতিবিম্ব সৃষ্টি করা স্পষ্ট এবং আকারে বড় সেটা কিন্তু খুবই মুশকিল হয়ে পড়ে। সেই জন্য সেই সরল মাইক্রোস্কোপ কিন্তু নর্মাল কেসে ব্যবহার হলেও কিন্তু কিছু মানে ল্যাবরেটরি পারপাসে কিংবা সায়েন্টিফিক রিসার্চ পারপাসে কিংবা এক্সপেরিমেন্টাল যেগুলো রয়েছে কাজ, সেই ক্ষেত্রে কিন্তু সরল মাইক্রোস্কোপের ব্যবহার খুবই সীমিত। সেই জন্য এই কম্পাউন্ড কিংবা যৌগিক অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়। তো এই যন্ত্রের আবিষ্কারক স্যার গ্যালিলিও, আর 17শ শতাব্দীতে আবিষ্কার হয়েছিল। তো এখন তো আধুনিক যে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র, তার বিবর্ধন ক্ষমতা অনেক বেশি, প্রায় 2000। বুঝতে পারছো কত বড় আকারে বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি করতে পারে। তো এটা তোমরা মাথায় রাখবে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে যৌগিক অণুবীক্ষণ যে যন্ত্র, এই ক্ষেত্রে কি থাকে না, ধাতব নল। সেই ধাতব নলের দু প্রান্তে দুটো কম ফোকাস দৈর্ঘ্যযুক্ত উত্তল লেন্স ব্যবহার করা হয়ে থাকে। এবারে যে উত্তল লেন্সটা বস্তুর কাছে থাকে, যদি এটা বস্তু হয়ে থাকে আর এইটা যে লেন্স হয়ে থাকে, তো যে লেন্সটা বস্তুর কাছে অবস্থান করে সেই লেন্সটাকে আমরা বলে থাকি কি না অবজেক্টিভ। আর যে লেন্সটা দিয়ে আমরা দেখি মানে চোখের কাছে যেটা থাকে, তাকে আমরা বলি আইপিস। তো অবজেক্টিভ এবং আইপিসের বাংলা কি না, অবজেক্টিভ যেটা হচ্ছে সেটা হচ্ছে অভিলক্ষ্য, আর এই আইপিস যেটা হচ্ছে সেটা হচ্ছে অভিনেত্র। তাহলে এই যে অভিলক্ষ্য আর অভিনেত্র থাকে দু প্রান্তে, এইটা কিন্তু তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা কিন্তু চেঞ্জ করা যেতে পারে। অর্থাৎ আমাদের প্রয়োজন মতো প্রতিবিম্বটা কিরকম দেখতে চাই কিংবা প্রতিবিম্বটা স্পষ্ট হচ্ছে কিনা সেটাকে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করা যেতে পারে। তো এই দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। তাহলে দুটো উত্তল লেন্স ব্যবহার করা হয় যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে। তো আমাদের যেটা কাজ হচ্ছে, তোমরা বইতে পেজ নাম্বার 727 এর লাস্ট এবং 728 স্পেশালি যে পেজটা, এইটা করতে হবে। এই যে অভিলক্ষ্য এবং অভিনেত্রের মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বটাকে যে আমরা চেঞ্জ করে যে প্রতিবিম্বটা যে ফরমেশন করছি, যে স্পষ্টভাবে যে প্রতিবিম্ব দেখার যে তৈরি করছি, সেইটাকে আমরা বলে থাকি কি না ফোকাসিং। মানে এই মাইক্রোস্কোপে ফোকাসিং এটা বলা হয়, কিংবা মাইক্রোস্কোপের ফোকাসিং ক্রিয়াও একে বলা হয়। তো এটা তো গেল মোটামুটি বিবরণ কি কি আছে না আছে। এবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কার্যপ্রণালী। তার জন্য আমাদের একটু ভালো করে ড্রয়িং করে, যতটা সম্ভব তোমরা পেন্সিল নিয়ে ড্রয়িংটা করবে। তো সেটা হচ্ছে আমরা এর ব্লক ডায়াগ্রামটা ড্র করব। দুটো লেন্স থাকে। তো সবচেয়ে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এইখানে একটা উত্তল লেন্স, এইটা হচ্ছে আমাদের যেটাকে আমি অভিনেত্র বলেছিলাম, এইটা হচ্ছে সেই লেন্স। যেহেতু অভিনেত্রকে আমরা আইপিস বলি, একে আমরা এলই লিখতে পারি, লেন্স আইপিস। এইবারে হচ্ছে এর মাঝখানে যে অংশটা, যেরকম সবসময় মার্ক করে রাখি যাতে করে আলোক কেন্দ্রটা আমরা চিহ্নিত করি ঠিকঠাক করে, সেটা একে আমরা লিখলাম ক্যাপিটাল ই। এই ক্যাপিটাল ইটা হচ্ছে আইপিস। নেক্সট হচ্ছে এই যে আমাদের এইখানে একটা আরেকটা লেন্স থাকে, যেটা বস্তু যার সামনে অবস্থান করে। তো এইটা হচ্ছে সেই লেন্সটা। এইবারে চাইলে এটাকে একটু বৃদ্ধি করে নেবেন, যাতে করে মানে ডায়াগ্রামটা যেন প্রতিসম থাকে। ওই জন্য পেন্সিল আনবে, যাতে করে কিছু প্রবলেম আমরা ঠিক করতে পারো। আর এইটা হচ্ছে আমাদের অবজেক্টিভ।
অর্থাৎ যেটাকে আমরা বাংলায় বলি, আমরা এলও লিখতে পারি যাতে করে বোঝা যায় এই ক্ষেত্রে বস্তু এখানে অবস্থান করবে। এবার স্বাভাবিকভাবে কোন ক্ষুদ্র বস্তুকে আমি বড় করে দেখতে চাইছি মাইক্রোস্কোপের সাহায্যে, তো সেই ক্ষুদ্র বস্তুটা আমাদের প্রথমে এঁকে নিতে হবে। সাপোজ সেই ক্ষুদ্র বস্তুটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে সেই ক্ষুদ্র বস্তু যার নাম দিলাম পি কিউ। এই পি কিউ হচ্ছে সেই ক্ষুদ্র বস্তু। তো স্বাভাবিকভাবে আলো প্রতিসরণ ঘটবে, তো আলো প্রতিসরণ ঘটছে, তো আমরা জানি প্রতিসরণের পর কি হবে না ফোকাসের মধ্যে দিয়ে যাবে। তোমরা স্কেল নিয়ে এগুলো ড্রয়িং করবে কিন্তু, হ্যাঁ এই লেন্সে গিয়ে পড়বে, আর এখানে আলোক কেন্দ্র রয়েছে এই যে O1 O2 নাম দিলাম, এগুলো স্কেল নিয়ে পড়বে। আমি হাতে আঁকছি ওই জন্য এগুলো কিন্তু বেঁকে যাচ্ছে, তো এইরকম থাকবে, দেখতে পাচ্ছ মিলিত হচ্ছে না। এই যে ব্যাপারটা রয়েছে এইটা কিন্তু অ্যাকচুয়ালি দুটো কিন্তু ইন্টারসেক্ট করবে, ঠিক আছে, দুটো ইন্টারসেক্ট করে কিন্তু এখানে পৌঁছবে। ওই জন্য দেখবে তোমাদের বইতে যে ডায়াগ্রাম রয়েছে সেখানে কিন্তু ইন্টারসেক্ট করেছে, ওই জন্য এটা আঁকার সময় একটু এটাকে একটু চেঞ্জ করতে হবে, কারণ দুটো ইন্টারসেক্ট করবে, ইন্টারসেক্ট করে এখানে পৌঁছাবে। একটু স্কেল নিয়ে করলে এটা হাতে করার জন্য প্রবলেমটা হচ্ছে আর কি, এটা এরকম ব্যাপারটা দাঁড়াবে আর কি। এইটা এখানে গিয়ে থাকলো একটা প্রতিসিত রশ্মি যেটা আলোক কেন্দ্রের মধ্য দিয়ে অবিচ্যুত অবস্থায় চলে যাচ্ছে, আর যেটা বস্তু থেকে যাচ্ছে সেটা একে ছেদ করে এরকম লেন্সে গিয়ে পৌঁছে যাচ্ছে, ঠিক আছে। এবার স্বাভাবিকভাবে এই যে লেন্সে পৌঁছাচ্ছে এখান থেকে আবার প্রতিসরণ হবে, তো এইখানে চোখের অবস্থান এইখান থেকে আমরা দেখব। তো প্রথমত ব্যাপার হচ্ছে এরা যে এখানে ছেদ করছে, ছেদ তো অবশ্যই করবে, আমি প্রথমে একটু ভুল বললাম, যেহেতু বস্তুটা রয়েছে এই ফোকাস দৈর্ঘ্য থেকে একটু বেশিতে রয়েছে, মানে এর যে ফোকাস দৈর্ঘ্য, ধরো সাপোজ এইটা আমি এটা নাম দিলাম FO, তাহলে এই ফোকাস দৈর্ঘ্য থেকে যেহেতু বেশিতে রয়েছে তার স্বাভাবিকভাবে এটা মিট তো করবেই। তো সাপোজ এটা এখানে মিট করছে, তো যেখানে মিট করছে আমি সেখানে তার সদ্বিম্ব, আবার সেটা কেমন না সেটা হচ্ছে মিলিত হচ্ছে তাই সদ্বিম্ব এবং অবশিষ্ট, এর নাম একটা দিলাম আমরা Q1 আর P1। এইবারে তোমরা একটু লক্ষ্য করবে এটা যেন ইন্টারসেক্ট করে, হ্যাঁ এটা যেন মাথায় থাকে। এইবার ব্যাপার হচ্ছে এই ক্ষেত্রে এইখানে একটা প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে এই লেন্সের দুটো অবজেক্টিভের জন্য, অর্থাৎ অভিলক্ষের জন্য। তাহলে এইটা হচ্ছে অভিলক্ষ আর এইটা হচ্ছে অভিনেত্র, এইটাই হবে বস্তু দূরত্ব। এটা এই ফোকাস দৈর্ঘ্য, বুঝতে পারছো, যেটা বইতেও তোমরা দেখতে পারো, এই যে ফোকাস যেটা বইতে তোমাদের F নাম দেওয়া রয়েছে, ঠিক আছে। এরপর দেখবে এর ফোকাস দৈর্ঘ্য এখানে রয়েছে, সেটা হচ্ছে FE, এটা হচ্ছে FE। এইবারে যেটা আমাদের নেক্সট যেটা রয়েছে বইতে সেটা একটু মিলিয়ে দিই, সেটা হচ্ছে যে এই যে দূরত্ব দুটো লেন্সের মধ্যে, যেটা আমি একটু আগে তোমাদের বলছিলাম যেটাকে ভ্যারি করানো যায়, সেটা হচ্ছে ক্যাপিটাল L। দ্বিতীয় লেন্সের জন্য এই Q1 P1 যে সদ্বিম্ব তৈরি হয়েছে, অবশিষ্ট সদ্বিম্ব, সেটাই হচ্ছে বস্তুর ন্যায় আচরণ করবে দ্বিতীয় লেন্সের জন্য। তো স্বাভাবিকভাবে এর জন্য যে অসদ্বিম্বটা তৈরি হবে এদিকে, সেইটা হবে ফাইনাল প্রতিবিম্ব। তো আমার এদিকে একটু জায়গা কম রয়ে গেছে, আর একটু জায়গা থাকলে ভালো হতো, তাহলে চেষ্টা করছি যদি এর মধ্যে মিলে যায় তাহলে ভালো, নাহলে তোমরা যখন খাতায় ড্র করবে এটাকে একটু আরো ছোট করে আনবে,
আর পুরো পেপারটা ইউজ করবে। আমি অ্যাকচুয়ালি ডেরিভেশনটা করবো বলে এই জায়গাটা ফাঁকা রেখেছিলাম, কিন্তু মনে হচ্ছে এখানে হয়তো পৌঁছাবে না হয়তো। এইবারে এই যে পৌঁছেছে এখানে, আমরা কি করব না, যে প্রতিশ্রুত যে রশ্মি রয়েছে সেই রশ্মির কথা আমাদের কিন্তু এইবার থেকে ভাবতে হবে। তাহলে সেটা আমরা কিভাবে করব না, এই আলোক কেন্দ্র থেকে আমরা তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে এটা একটু নিচ দিয়ে হবে, কারণ এইটা যেহেতু বস্তু আকারে কাজ করছে। এরকম আসছে, দেখো তোমরা একদম স্কেল বসিয়ে নেবে, এখানে স্কেল বসিয়ে করবে, তোমরা এখানে একটা বড় স্কেল বসিয়ে দেবে, খাতায় স্কেল বসিয়ে করবে। এরপর তোমাদের এই রশ্মি চিত্র আঁকতে ক্যালকুলেশন পরীক্ষা কিন্তু দিতে পারে অনেক সময়। ভিএসএ তে ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেনে বিবর্ধনের যে রাশিমালাটা বেরোয় সেখান থেকে শর্ট প্রশ্ন এসেছে, বিগত বছর এইচএসই ছিল 1 মার্কসে। হয়তো অত বড় পড়ার প্রয়োজন থাকে না, কিন্তু যেহেতু পরীক্ষাতে আলাদা আলাদা প্রশ্ন আছে তাহলে সবগুলো কিন্তু পড়তে হবে আমাদের। এইবারে এই যে এখান থেকে যে রশ্মিগুলো প্রতিষ্ঠিত হচ্ছে, অর্থাৎ এইটা যে পৌঁছালো এখানে, তো এইখান থেকে যদি আমি ভাবি এইগুলো পর পর এখান থেকে যদি, তাহলে এই বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে, তাহলে একইভাবে এর ক্ষেত্রেও তাই। তাহলে এখানে একটা দেখো, এই জায়গার মধ্যে মোটামুটি হয়ে গেছে Q1 স্মল p1, একটা অসৎ বিম্ব তৈরি হয়েছে। আবার সেটা কেমন? বিবর্ধিত। তাহলে অসৎ বিম্ব আবার আকার অনেক বড়। তাহলে এইখান থেকে যে পর্যবেক্ষক দেখছেন উনি কিন্তু এইটাই দেখতে পাবেন, তাহলে অত বড় প্রতিবিম্বই দেখতে পাবেন। ওই জন্য বলেছিলাম যে মডার্ন যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন কিন্তু প্রায় 2000। তাহলে বুঝতে পারছো অনেক 2000 গুণ বড় মাপের কিন্তু সাইজে বস্তুর মাপের থেকে বেশি দেখাতে পারে। ওই জন্য বিভিন্ন ল্যাবরেটরিতে স্পেশালি মেডিকেল রিসার্চের ক্ষেত্রেও কিন্তু এটা কাজে লেগেছে এই কারণের জন্য। এইবারে আমাদের প্রতিবিম্ব দূরত্বের কথা দেখতে হবে। তোমরা বইতে লক্ষ্য করে দেখবে যে প্রতিবিম্ব দূরত্ব যেটা রয়েছে সবচেয়ে প্রথম যেটা, সেটা আমরা ফার্স্ট যেটা এঁকেছিলাম এই লেন্স থেকে এখানে, অর্থাৎ এইটা, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় হচ্ছে যে প্রতিবিম্বটা এখানে সৃষ্টি হচ্ছে, যেটা ফাইনাল দেখতে পাচ্ছে একজন দর্শক, সেটা কেমন না, সেইটা হচ্ছে একদম নির্দিষ্ট ভাবে, সেইটা হচ্ছে স্পষ্ট দর্শনের যে ন্যূনতম দূরত্ব সেইখানে যেন এটা তৈরি হয়। তো ওইভাবে অ্যাডজাস্টমেন্টটা এর মধ্যবর্তী দূরত্ব করতে হবে, যাতে করে স্পষ্ট এবং উজ্জ্বল প্রতিবিম্ব যেন দর্শক দেখতে পায়। তার মানে এইখান থেকে এইটা হচ্ছে ক্যাপিটাল ডি, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। তোমরা এটা বইতেও দেখতে পারো, এটা কিন্তু ডায়াগ্রামে পরিষ্কার লেখা রয়েছে। তাহলে বইতে যা যা ছিল সেগুলো আমরা ড্র করে নিয়েছি। এইবারে আমাদের যেটা কাজ হচ্ছে, তাহলে চূড়ান্ত প্রতিবিম্ব এখানে সৃষ্টি হলো, যেটা ব্যক্তির জন্য নিকট বিন্দুতে হবে, অর্থাৎ স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। তো সুস্থ মানুষের তো বলতেই পারবে এটা হয়তো 25 সেন্টিমিটার ডিসটেন্স হবে। এবার যার জন্য যেরকম ভ্যারি হবে সেরকম ভ্যারিয়েবল এটা হবে। আমরা যেটা একবার কাজ করব আমরা সেটা হচ্ছে বিবর্ধনের রাশিমালা আমরা বের করব। আমি এদিকটা করি, যেহেতু আমি ডায়াগ্রামটা এদিকে রাখতে চাইছি, ক্যালকুলেশনে লাগবে। আমরা এখন যেটা বের করতে চাইছি সেটা হচ্ছে বিবর্ধনের রাশিমালা। এইবারে বিবর্ধনের রাশিমালাতে এইখানে কটা লেন্স ছিল? এইখানে লেন্স আছে, দুটো লেন্স আছে। তাহলে যে বিবর্ধনটা পাবো, আমি তোমাদের বলেও ছিলাম প্রতিফলনের সময় এবং লেন্স পড়ানোর সময় যেটা সবসময় কিন্তু গুণ হয়। তাহলে এর জন্য যদি বিবর্ধন আমি কারণ এই প্রথমে প্রতিবিম্ব সৃষ্টি করেছিল, তাকে বস্তুর মতো ট্রিট করে আবার একটা নতুন প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে। তাহলে এর যদি প্রতিবিম্বের বিবর্ধন যদি ME হয়, তাহলে MO ইকুয়ালস টু হবে ME। এবার প্রশ্ন হচ্ছে এই যে MO আর ME মান আমাদের চাই, তাহলে MO এর মান একেবারে সহজ বেরিয়ে যাবে V/U। তাহলে V/U মানে আমরা এখানে প্রতিবিম্বের যে উচ্চতা,
অর্থাৎ T1 বাই Q1 বাই PQ। তোমরা বইতেও দেখতে পারো এটাই রয়েছে। তো এটার মান তোমরা দেখতেই পাচ্ছ কত আছে না V বাই U। তাহলে এর মান পাওয়া গেল V বাই U। দ্বিতীয়ত যেটা সেকেন্ড পার্ট অর্থাৎ ME, এইটা আমাদের কোনো বের করার কিছুই নেই, কারণ হচ্ছে সরল মাইক্রোস্কোপে আমরা এই একটা লেন্স নিয়ে বিবর্ধনের রাশিমালা লাস্ট ভিডিওতে আলোচনা করেছি। সেই রাশিমালাটা কত ছিল 1 প্লাস d বাই f, এই ক্ষেত্রে f মানে fe, তাহলে 1 প্লাস d বাই fe। তো তোমাদের দেখবে যেটা বইতে রয়েছে সেটা স্মল fe ধরেছে বলেছে আমি ধরলাম, সেই ক্যাপিটাল F কে ধরা যেতে পারে। তাহলে 1 প্লাস d fe, তাহলে দুটোকে গুণ করব, তাহলে m সমান কত হচ্ছে v বাই u 1 প্লাস d বাই fe। এই এক্সপ্রেশনটা থাকলো। এই যে এক্সপ্রেশনটা রয়েছে m v বাই u 1 প্লাস d বাই fe, এইটা দেখবে তোমাদের বইতে ইকুয়েশন নাম্বার 4 বলা আছে। আমি বইয়ের সাথে ইকুয়েশন নাম্বার মিলিয়ে দিচ্ছি, তোমাদের পড়তে সুবিধা হবে। 728 পেজে দেখবে। এইবারে যেটা রয়েছে আমাদের যে অভিলক্ষ্য রয়েছে, তো অভিলক্ষের ক্ষেত্রে যদি আমরা বলি, সেই ক্ষেত্রে আমরা v বাই u এর মানটা লেন্সের সমীকরণ এখানে বসিয়ে তার কিন্তু রাশিমালা আমরা বের করতে পারি। তো লেন্সের যেটা সাধারণ সমীকরণ ছিল সেটা কি ছিল না এইটা ছিল 1 বাই v মাইনাস 1 বাই u ইকুয়ালস টু 1 বাই f। তো এই ক্ষেত্রে দেখতেই পাচ্ছ v যেটা সেটা পজিটিভই আছে আর u যেটা আছে সেটা নেগেটিভই থাকছে। তাহলে আমরা যদি এই রকম লিখি আর এর যদি ফোকাস ধরবো এরকম যদি আমরা করি, তো দেখবে বইতেও তোমরা এই সেম জিনিসটাই দেখতে পাবে 1 বাই v প্লাস 1 বাই u ইকুয়ালস টু 1 বাই fo, o ফর অবজেক্টিভ। কিন্তু আমাদের মান কিসের চাই v বাই u এর কিন্তু আমাদের মান চাই। তাহলে আমি টোটালটাকে যদি v দিয়ে গুণ করে দিই তাহলে কি পাবো না এখান থেকে তো পাচ্ছি 1 প্লাস v বাই u, উভয় পক্ষকে শুধুমাত্র গুণ করেছি। তাহলে দেখো এখান থেকে v বাই u এর মান পাওয়া গেল কত না v বাই u পাওয়া গেল v বাই f নট মাইনাস 1। তো এটা এখানে বসবে, তাহলে m ইকুয়ালস টু v বাই f নট, অর্থাৎ আমি f0 যেটাকে বলেছিলাম, অ্যাকচুয়ালি ওটা f0 নয়, ওটা fo, o ফর অবজেক্টিভ, তোমরা fo ই বলবে। এইটা এই যে এক্সপ্রেশনটা আছে, এবার এই এক্সপ্রেশন আর তোমাদের ইকুয়েশন নাম্বার 6 দেখো পুরো কিন্তু হুবহু সেম আছে। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 6। এবার দেখো যে প্রতিবিম্বটা আমাদের এখানে যেটা v যেটা রয়েছে অ্যাকচুয়ালি যে প্রতিবিম্ব যে দূরত্ব, তোমরা বইতে দেখবে সেই প্রতিবিম্ব দূরত্ব যেটা রয়েছে সেইটা লেখা রয়েছে ইকুয়ালস টু l। কেন না দেখো যেটা আমাদের l ছিল এই দুটো মধ্যে দূরত্ব ছিল, যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে সেটা কিন্তু অভিনেত্রের খুব কাছাকাছি আছে। আঁকাতে যেহেতু আমি বড় করে এঁকেছি এজন্য মনে হচ্ছে অনেক দূরে আছে, কাছাকাছি রয়েছে। তাহলে এই ডিসটেন্স আর এই ডিসটেন্স খুব একটা কিন্তু ডিফারেন্স হবে না, সামান্য হয়তো 19 বেশি ডিফারেন্স হবে। সেই জন্য আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা কিন্তু এটাকে এইভাবে লিখি m ইকুয়ালস টু l বাই f নট মাইনাস 1 প্লাস d বাই f। এই রাশিমালাটা দেখবে ইকুয়েশন নাম্বার 7 এ রয়েছে। এই রাশিমালাটা দেখো একটা -1 আর যে +1 যে ব্যাপারটা রয়েছে দুটো বন্ধনীর মধ্যে, তো l বাই f নট কিংবা f0 যেটাকে আমি fo বলতে বলেছিলাম, এই মানটাকে আমি লিখতে পারি l বাই f0, কারণ বুঝতে পারছো এই মানটা বড় 1 এর তুলনায়, নলের দৈর্ঘ্য থেকে, নলের দৈর্ঘ্য বাই যে ফোকাস হবে এটা নিশ্চয়ই 1 এর থেকে বড় হবে। ওই জন্য দেখো লেখাই রয়েছে যে d এর তুলনায় f এর মান এবং l এর তুলনায় f4 এর মান অনেক কম কিংবা অনেক ছোট। তাহলে আমরা কি বলতে পারি যে যখন আমরা এই মানটা, যেহেতু এটা একটা ছোট মান ভগ্নাংশের ঘরে থাকছে, তাহলে একটা হিউজ মান পাওয়া যাবে পুরো ভগ্নাংশের মান, তো তার থেকে 1 বিয়োগ করলে খুব একটা ডিফারেন্স পাওয়া যাবে না। তাহলে এটাকে এভাবে লিখতে পারি। আর এই ক্ষেত্রেও তাই, যেহেতু d এর মান বেশি f এর তুলনায় যথেষ্ট বেশি, তাহলে
যে মানটা কতটা বড় তার সঙ্গে এক যোগ করে কিন্তু বিরাট কিছু বড় মান পাওয়া যাবে না। তো সেই জন্য এটা আমরা লিখতে পারি। তাহলে এই ইকুয়েশন 7 কি হয়ে যাবে না এইরকম হয়ে যাবে। তাহলে এইটা অঙ্ক করার সময় কিন্তু আমরা কাজে লাগাতে পারি। তো এই এক্সপ্রেশন থেকেই আমাদের কিন্তু এখন আলোচনাটা করতে হবে, যেটা পরীক্ষায় লাগবে। তো এই এক্সপ্রেশন থেকে দেখো m সমানুপাতিক l থাকছে, আর কি না m সমানুপাতিক 1/fo আর m সমানুপাতিক 1/fe। তো দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে নলের দৈর্ঘ্য বৃদ্ধি করলে, যেমন পরীক্ষা এইচএসও রয়েছে যে কিভাবে বিবর্ধনের মান তোমরা মানে বাড়াবে কিংবা বৃদ্ধি ঘটাবে। নলের দৈর্ঘ্য বাড়ালে বিবর্ধনের মান কিন্তু বাড়ছে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে, কিন্তু এর মানে এটা নয় যে ইচ্ছা মতো নলের দৈর্ঘ্য বাড়িয়ে দেবো, যে খুব বড় করে দিলাম, তাহলে কিন্তু সেই যৌগিক অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করার ক্ষেত্রে খুব সমস্যা হবে। সাধারণত এর মান 15 থেকে 20 সেন্টিমিটার মধ্যে রাখা হয়। দেখবে তোমাদের বইতে তথ্যটা রয়েছে, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। তো বইতে রয়েছে 20 থেকে 25 সেন্টিমিটার মোটামুটি বলতে পারো, সেই 15, 20, 25 ওই রেঞ্জেই থাকে আর কি, মানে খুব হাই ভ্যালু কিন্তু হয় না। তারপর রয়েছে অভিনেত্র এবং অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্যের সঙ্গে বিবর্ধনের ব্যস্ত সম্পর্ক। তার মানে এই ফোকাস দৈর্ঘ্যের মান কিন্তু কি করতে হবে, হ্রাস করতে হবে। মানে যত কম মানের ফোকাস দৈর্ঘ্যযুক্ত উত্তল লেন্স হবে তত ভালো। তো এমনিও কম মানেরই নেওয়া হয়, কিন্তু খুব কম মানের নেওয়াও কিন্তু সম্ভব হচ্ছে না। মানে খুব কম মানের নিলে তখন আবার এর যে সাইজ এবং উইথ তার উপরে প্রভাব পড়ে যাবে। তো এই জন্য দেখবে এখানে পরিষ্কার বলা রয়েছে যে বিবর্ধন বেশি পেতে হলে অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্যকে ছোট নিতে হবে, কিন্তু এইটা একটা ব্যাপার রয়েছে। এবার দেখা গেল কি আমরা স্যাটিসফাই করলাম বিভিন্ন কন্ডিশন সীমার মধ্যে থেকে পাল্লার মধ্যে মেইনটেইন করে, যাতে করে প্রতিবিম্ব যেন পাওয়া যায় দেখতে। এবার কি করলাম, m এর মান আমরা কি করলাম, বৃদ্ধি করে দিলাম, তাহলে বিবর্ধনের মান বেড়ে গেছে। কিন্তু বেশি যদি বিবর্ধনের মান বাড়িয়ে দাও কন্ডিশনগুলোকে স্যাটিসফাই করে এই ইকুয়েশন দেখে, তখন কিন্তু যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে সেটার উজ্জ্বলতা কিন্তু হ্রাস পেয়ে যেতে পারে। ওই জন্য দেখবে বইতে লেখা রয়েছে বিবর্ধন বেশি হলে উজ্জ্বলতা কিন্তু কমে যেতে পারে। তখন সেই বস্তুটাকে, যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে সেই প্রতিবিম্বটা দেখার জন্য আমাদের কিন্তু এক্সট্রা বাইরে থেকে আলোক উৎস কিন্তু দিতে হবে, না হলে কিন্তু প্রতিবিম্ব পরিষ্কার বোঝা যাবে না কিংবা স্পষ্ট দেখা যাবে না। বড় তো আকারে হয়ে গেছে কিন্তু উজ্জ্বলতা হ্রাস পেয়ে গেছে, তখন কিন্তু ডিস্টিংক্ট করাটা একটু মুশকিল হয়ে যেতে পারে। ওই জন্য এক্সট্রা লাইট সোর্স বাইরে থেকে সাপ্লাই দিতে হবে, এটাও তোমাদের মাথায় রাখতে হবে। নেক্সট কি না, যে ত্রুটিগুলো হয় আর কি, যে প্রতিবিম্ব সৃষ্টির ক্ষেত্রে যেরকম স্ফেরিক্যাল অ্যাবারেশন রয়েছে, ক্রোমাটিক অ্যাবারেশন রয়েছে, অ্যাস্টিগম্যাটিজম রয়েছে, আর অনেকগুলো রয়েছে। তো এখানে দুটো নাম রয়েছে তোমাদের বইতে, যে গোলকাপেরণ এবং বর্ণাপেরণ, যেটা লাইটের বিভিন্ন ওয়েভলেন্থের জন্য যেটা প্রবলেম হয়ে থাকে। তো এই ত্রুটিকে দূর করার জন্য এই একটা অভিলক্ষ একটা অভিনেত্র ইউজ না করে ওদেরকে কম্বিনেশন ওয়াইজ ইউজ করা হয়, মানে লেন্সের সমবায় ইউজ করা হয়, যাতে করে যে ত্রুটিটা থাকছে কিংবা যে অ্যাবারেশনটা তৈরি হচ্ছে সেটা যেন ওদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যায়, তাহলে ওভারঅল যেন যতটা সম্ভব মিনিমাইজ হয়ে যায়। তার মানে রিয়েলিটিতে এখন যে আধুনিক যে কম্পাউন্ড মাইক্রোস্কোপগুলো থাকছে সেখানে শুধু একটা একটা লেন্স থাকে না, লেন্সের সমবায় থাকে। তো এটাও মাথায় রাখবে। এইখানে মোটামুটি যা ছিল এই কার্যনীতি কিংবা ক্যালকুলেশন নিয়ে, এগুলো আমরা সবগুলো যা যা বইতে তোমাদের সিলেবাসে রয়েছে সবগুলোই আমরা আলোচনা করলাম। আর তোমরা আগেরটাতেও লক্ষ্য করে দেখেছো, যখন আমরা বলেও ছিলাম যে সরল অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে যে ফোকাস দৈর্ঘ্য আমরা যদি মানে কমিয়ে দিই তাহলে কিন্তু বিবর্ধন বাড়ানো যাবে, কিন্তু সে একই প্রবলেম, যখনই ফোকাস দৈর্ঘ্য আমরা কিন্তু কমিয়ে দেবো তখন কিন্তু এগুলো পুরু হয়ে যাবে, তখন আসে প্রতিবিম্বের যে স্পষ্টতা কিংবা যে মানে ক্ল্যারিটি সেটা কিন্তু আর থাকবে না, তখন কিন্তু অস্পষ্ট হয়ে যাবে এবং ইমেজটা কিন্তু বিকৃত কিংবা ডিস্টর্টেড হয়ে যাবে। এবার কোথায় ব্যবহার হয় না, গবেষণাগারে প্রচুর ব্যবহার রয়েছে, তোমরা বায়োলজি ল্যাবেই দেখতে পাবে। আর চিকিৎসা বিজ্ঞানে যে রক্ত পরীক্ষা সেক্ষেত্রে ব্যবহার রয়েছে, আমাদের বোটানি ল্যাবে, জিওলজি ল্যাবে, বায়োলজি ল্যাবে তো রয়েছেই, তো সেইগুলো চর্চার ক্ষেত্রে কাজে লাগে। আর বিভিন্ন রকম যে কোষ পরীক্ষার ক্ষেত্রে, সে উদ্ভিদ কোষ হোক কি বিভিন্ন রকম যে কোষ, সেই পরীক্ষাতেও কিন্তু যৌগিক মাইক্রোস্কোপ কিংবা যৌগিক অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়। তো এইখানে অঙ্ক রয়েছে, কারণ হচ্ছে পরীক্ষাতে আমাদের যৌগিক অনুবীক্ষণ নিয়ে শুধু যে থিওরি প্রশ্ন তা না, নিউমেরিক্যালসও থাকে। তো এখানে উদাহরণ দেখবে 9টা অঙ্ক রয়েছে, তোমরা স্পেশালি 1 থেকে এখানে 4 থেকে আছে, এখানে 1 থেকে 3 সেদিকে ছিল, সরল মাইক্রোস্কোপে ছিল। তো যৌগিক অনুবীক্ষণ অঙ্ক রয়েছে 4 থেকে 8 অবধি। তো 9টা না দেখলেও চলবে, দেখতে পারো। 4 থেকে 8 অবশ্যই দেখো, এই উদাহরণগুলো তোমাদের কাজে লাগবে। আর পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন সেখানেও রয়েছে, পরীক্ষাতে শুধু ডায়াগ্রাম ড্র করতে 1 নাম্বার দিতে পারে।
তো একটু তাড়াতাড়ি করবে, কারণ সময় বেশি নেই, স্কেল পেন্সিল একটু প্র্যাকটিস করে রাখবে, পরীক্ষাতে ছোট করেই আনবে যাতে করে খাতার সাইজ তো কম, তো এইটুকু খাতার সাইজের মধ্যে আঁকতে হবে, সেটা মাথায় রাখবে। ক্যালকুলেশন আলাদা করে দিতে পারে, না সরাসরি অঙ্ক দিতে পারে ফর্মুলা প্রয়োগ করে, আর বিবর্ধন কোন কোন রাশির উপর নির্ভর করে কতটা বাড়ানো যাবে, কিভাবে বাড়ানো যাবে, সেটা যে বিশেষ তথ্য তোমাদের বইতে দেখবে গ্রিন বক্সের মধ্যে করা হয়েছে বিভিন্ন বিষয়ের উপর বিবর্ধনের নির্ভরতা, সেটা কাজে লাগবে। তো এই ভিডিওতে এই অবধি। নেক্সট ভিডিওতে আমরা টেলিস্কোপ কিংবা যে বিভিন্ন রকমের টেলিস্কোপ রয়েছে তার মধ্যে স্পেশালি আমাদের সিলেবাসে যেটা গুরুত্বপূর্ণ প্রতিসারক যে নববীক্ষণ, সেটা নিয়ে আমরা আলোচনা করব নেক্সট দুটো ভিডিওতে। তো সবাই সুস্থ থাকো, ভালো থেকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, বাই।